জামাত কিন্তু আসলে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলই না, তারা ধর্মকে একটা টুলস হিসেবে ব্যবহার করেছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত কখনোই না। তারা ক্রমশ দুইটা রাস্তা খোলা, আপনি বলছেন হ্যাঁ, কি কি রাস্তা দুটো? একটা হচ্ছে উনি চাইলে জনতার তারেক হতে পারেন, আবার শেখ হাসিনা যে পথে গেছে ওই পথটিও কিন্তু খোলা আছে। আওয়ামী লীগ মানুষ গুম করতে করতে দল নিয়ে গুম হয়ে গেছে। তারা ছাগলে ক্ষেত খাবে কিনা নির্ভর করবে বেড়ার উপরে। তারেক রহমান সাহেব শফিকুর রহমানের বাসায় গেলেন, এটা ওনার সভ্যতা, ওনার শিষ্টাচার। উনি নতুন কিছু, এটা কি ওনার সভ্যতা না দুর্বলতা? না, এটা কোনো দুর্বলতা না, এটা ভদ্রতা। যদি কেউ খারাপ মানসিকতার ভিতরে ভিতরে থাকেনও, তার সামনেও কিন্তু 24 আছে। জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে কেন সুযোগ দিতে হবে? বিএনপির নেতাদেরকেও ভাবতে হবে আমরা সরকারি দল না, কোনো কিছু তো হারায় না। আওয়ামী লীগকে হয়তো হারাবে না। আমরা অনেকেই চাকরি করে, জিজ্ঞেস করবেন আপনি একেবারে মিন্টু ভাই রাস্তায় হাঁটতে হাঁটতে যে ভাই তুমি চাকরিটা না করলে কি হবে, ও এক বাক্যে বলবে না খেয়ে মরে যাবো। রমজানের প্রথম দিন এবং তারা জিনিসপত্রের দাম নিয়ে তারা কিন্তু মাঠে নামবার সুযোগ আছে। এনসিপির এখন মধ্যবর্তী একটি মানে মধ্যম পন্থার একটি রাজনৈতিক শক্তি হয়ে উঠবার সুযোগ আছে, তারা যদি জামাতের এই কুসঙ্গ ছেড়ে দেয়। সাংবাদিক গেছেই তো প্রশ্ন করার জন্য, তাহলে উনি অভয়টা চাইলেন না? না মিন্টু ভাই, এটা যে স্বভাব বদলাতে একটু সময় লাগে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলানিউজ24.com এর নিয়মিত আয়োজন এডিটরস চয়েসে আপনাদের স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক সাঈদ খান। সাঈদ খান, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের স্টুডিওতে। দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম যে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে রাজনৈতিক অ্যানালিসিস করছিলেন এবং নির্বাচনের আগেও আপনার এক ধরনের পর্যালোচনা আমরা দেখেছি এবং আপনার পত্রিকা কালের কণ্ঠে একটা জরিপও প্রকাশ হয়েছিল যে জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন দলটি প্রায় 222টি আসন পাবে। আমরা নির্বাচনের পরে দেখলাম এই রেজাল্টের খুব কাছাকাছি, এই জরিপের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সেটা হচ্ছে যে বিএনপি এককভাবে এখন পর্যন্ত 209টি আসন পেয়েছে এবং জোটগতভাবে 12টি পেয়েছে এবং আরও 3টি আসন এখনও পাওয়ার অপেক্ষায় বাকি রয়েছে। একটা নির্বাচন হয়নি আর দুটো নির্বাচনে ফলাফল ঘোষণা হয়নি। তো সে দুটো যেটা নির্বাচন হবে বা যেটা ফলাফল ঘোষণা হবে সেটা আমরা ধারণা করতেই পারি যে সেটাও বিএনপির দিকে, বিজয়ীর দিকে চলে আসে। তো সেই ক্ষেত্রে আপনার আসন আরও বাড়বে। তো আপনাদের এই জরিপটা অনেকটাই সঠিক বলে এখন প্রমাণিত হচ্ছে এবং এত সাহস নিয়ে বাংলাদেশে আর কেউ কখনো জরিপ প্রকাশ করেনি। এজন্য আপনার কাছে আসা, আপনাকে নিয়ে আসা স্টুডিওতে। আজকে এই যে বিএনপি নিরঙ্কুশ বিজয় এবং অনেকে বলছে ভূমিধস বিজয়, এটার মূল্যায়ন একটু আপনি করেন, কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলা নিউজের স্টুডিওতে প্রথমবার এসে আমার ভালো লেগেছে। আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতিও আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনি যে বিষয়টি প্রশ্ন করলেন, যে প্রশ্নের যে মূল জায়গাটি, সেটি হচ্ছে যে এই যে একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা বিজয়, আমি এখানে বিএনপির কিন্তু আসন ভিত্তিক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এটি দেখছি। বাট এখানে আমি কিন্তু বিএনপির একটু দুর্বলতাও দেখছি একই সঙ্গে। দেখুন, ভোটের রেশিওতে তারা 49.79 ধরে নিলাম 50% ভোট বিএনপি পেয়েছে এই নির্বাচনে। অপরদিকে জামায়াত ইসলামী যাদের সর্বশেষ ফলাফল ছিল 5% 2018 সালে 5% এবং 9% এবং 2001 সালে ছিল 4%, 1 সালে ছিল 4%, 91 ছিল 12%, দুঃখিত 12%। তার মানে কিন্তু জামাতের ভোট কমেছে 91 পরে। তার মানে কি, জামাত সম্পর্কে সাধারণ মানুষের যে পারসেপশন, এটা ডে বাই ডে ক্লিয়ার হচ্ছিল। সেই জায়গা থেকে এক লাফে 2026 সালে 31.57% উন্নীত হওয়া, এটি জামাতের জন্য অবশ্যই খুশির এবং ইতিবাচক। অ্যাজ এ পলিটিক্যাল পার্টির বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু অ্যাজ এ পলিটিক্স, অ্যাজ ওভারঅল পলিটিক্সের জন্য বা বাংলাদেশের জন্য 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশে আছি এবং আজকে যে বাংলাদেশে বসে কথা বলছি, সেই বাংলাদেশ সৃষ্টির সময় কিন্তু এই জামাতের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের উত্তর আজ অবধি জামাত পরিষ্কার করতে পারেনি। তাদের অবস্থান এখনও পরিষ্কার করতে পারেনি। তারপরেও তাদের ভোট এক লাফে 26-এ এসে এই যে 31% বা প্রায় 32% উন্নীত হওয়া, এটি কিন্তু অশনি সংকেত।
আপনি এটাকে কিভাবে দেখছেন, মানে এত মানে উল্লম্ফন কেন ঘটলো, এটি কারণ, পেছনের কারণটা কি? এর পেছনের কারণ হচ্ছে অশিক্ষা এবং দারিদ্র্য, অর্থনৈতিক বিপর্যয় এবং দারিদ্র্য। কিভাবে? এই দুইটি জিনিস প্রকটভাবে এই নির্বাচনে কিন্তু ইম্প্যাক্ট করেছে। বিকজ গত রিজিমে, শেখ হাসিনা রিজিমের সময়ে আপনি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, বাংলাদেশে দুইটি শ্রেণীতে বিভক্ত হয়ে গেছিল। একটি ছিল অলিগার্ক শ্রেণী বা বড়লোক শ্রেণী, বিত্তবান শ্রেণী, আর ছিল হতদরিদ্র। মাঝখানে মধ্যবিত্ত, যাদেরকে ঘিরে রাজনীতি স্প্রেড করে। রাজনীতি মূলত কিন্তু মধ্যবিত্ত করে থাকে। মধ্যবিত্তের মানে একটু মানোন্নয়নের জন্য একটু আন্দোলন, একটু চেষ্টা, এটাই কিন্তু রাজনীতি। হ্যাঁ, এই রাজনীতি, এই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু শেখ হাসিনা রিজিম বিলুপ্ত করে দিয়েছিল। একেবারে উচ্চবিত্ত, একেবারে হতদরিদ্র। জামাত ইসলামী কিন্তু যেহেতু তার এক ধরনের রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা এই জায়গাটিতে কাজ করেছে। অপর রাজনৈতিক দলগুলো কিন্তু এটি খেয়াল করেনি। অবশ্য রাজনৈতিক দল হিসেবে R&D অনেক ইম্পর্টেন্ট। আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলোর কিন্তু R&D নাই। এই মানে R&D বলতে আপনি একটু ক্লিয়ার করে বুঝায় বলেন, দর্শকদের জন্য বলেন। জি, রিসার্চ, যেটা রিসার্চ অ্যান্ড R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটি। তো রিসার্চটা একেবারেই দুর্বল, যেই কারণে তারা ধরতেই পারেনি যে শেখ হাসিনা একটি সমাজের একটি শ্রেণীকে একেবারে বিলুপ্ত করে দিয়েছে, যাদেরকে ঘিরে রাজনীতি। তার মানে ওই যে আমরা বলি না যে লাস্ট রিজিমে কোনো রাজনীতি ছিল না, আসলে রাজনীতি ছিল, যাদের ঘিরে রাজনীতি করবার বা রাজনীতি স্প্রেড করবার সেই শ্রেণীটি ছিল না। তার মানে এক ধরনের শ্রেণী বৈষম্য তৈরি হয়ে গেছে, উচ্চবিত্ত এবং হতদরিদ্র। মধ্যবিত্ত শ্রেণী প্রায় বিলুপ্তের পথে চলে গেছে। প্রায় বিলুপ্ত না, বিলুপ্তই। দেখুন, লাস্ট রিজিমে অনেকের আয় লাখ লাখ টাকা, আবার অনেকের নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু এর মাঝখানে একটি শ্রেণী, আপনি 20 বছর 30 বছর আগে দেখেন, একটি শ্রেণী ছিল যারা খেয়ে পরে ভালো আছে, ছেলে পুলে একটু পড়াশোনা করায়, সাধ্যের মধ্যে একটু গাড়ি করে, একটু বাড়ি করে, বা ভালো থাকা, সমাজে বলে না অনেকে ভালো আছি, এই ভালো আছি মানুষগুলো ছিল না, যে কারণে রাজনীতি কিন্তু স্প্রেড করেনি। এই সুযোগটি জামাত কাজে লাগিয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে ধর্মের আগাছা যেমন বৃদ্ধি পেয়েছে, অশিক্ষা দারিদ্র্য বৃদ্ধি পেয়েছে, জামাতের ধর্মকে আমি জামাত কিন্তু আসলে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলই না, তারা ধর্মকে একটা টুলস হিসেবে ব্যবহার করেছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত কখনোই না। ইনফ্যাক্ট জামাত কিন্তু এটি পরিষ্কার করে বলেও না যে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ইসলামিস্ট, তারা এটি কিন্তু তারা বলেও না। তারা ধর্মকে বিক্রি করে। দেখুন, আপনি যে কথাটি বললেন যে জামাত বা ধর্মকে সামনে এনে, জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কি কোরআন হাদিস জানা লোক? কোরআন হাদিসের স্কলারও নেই, উনি মেডিকেল সায়েন্স পড়া মানুষ। উনি ডাক্তার মেডিকেল সায়েন্স পড়া। আপনি আমি যেভাবে পড়েছি উনি, তাই বলে তার যে একাডেমিক পড়াশোনা বাইরে পড়াশোনা থাকতে পারে না। ইসলামিক, আপনি একটা সাবজেক্টিভ স্কলার হতে হলে তো ওই সাবজেক্টে আপনার স্পেশালাইজড হতে হবে। একজন মেডিকেল স্টুডেন্ট কি করে অন্যান্য সাবজেক্ট বা কোরআন হাদিসের উপরে এত স্কলার হবে? সেটি না। শফিকুর রহমানের অবয়ব, ওনার অবয়বটা, শফিকুর রহমান একসময় জাসদের রাজনীতি করতেন। তো জাসদের রাজনীতি করতে গিয়ে তো উনি কোরআন নিয়ে রিসার্চ করেননি। আবার দেখেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু নর্মালি স্কুলে পড়া মানুষ। হ্যাঁ, তো ওনারা কিন্তু আসলে, আমরা দেখি ওনারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আসলে ওনারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল না। এটা হচ্ছে মরিচিকার মতো। আমরা বলছেন যে ওনারা ধর্মটাকে সামনে রেখে, ধর্মটাকে ওনারা টুলস হিসেবে ব্যবহার করে, একটা স্টেয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু মূলত ওটা কি রাজনৈতিক দল? ওটা একটা রেজিমেন্টেড ফোর্স, একটা এনজিওর মতো। ওদের সিস্টেমটা হচ্ছে পলিটিক্যাল এনজিও। দেখুন, ওরা, আপনার এই শব্দের সঙ্গে একটু আমি করি যে পলিটিক্যাল এনজিও, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফর্মুলা। মার্কিন জামায়াত ইসলামকে তো আপনি বাংলাদেশি রাজনৈতিক দল ভাবতে পারবেন না। এটা একটা ব্রাঞ্চ, তাদের একটা পলিটিক্যাল গ্লোবাল পলিটিক্স আছে, তার একটা ব্রাঞ্চ। তারা মনে করেন টার্কিতে আছে, পাকিস্তানে আছে, ইনফ্যাক্ট তাদের ইউরোপ আমেরিকাতেও তাদের কিন্তু, ভারতেও আছে, তাদের সব জায়গায় কিন্তু আছে। এখানে একটি ব্রাঞ্চ, এটা একটা পলিটিক্যাল এনজিও। কেন এনজিও বললাম আমি বলি। ধরুন, জামায়াত ইসলামী যারা রাজনীতি করে দেখবেন তারা বেকার না, এবং তারা কিন্তু বাইরের কোনো প্রতিষ্ঠানে চাকরিও খুঁজতে হয় না। তারা তাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থাকে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থাকে, বা বিভিন্ন ধরনের শিল্প কারখানা থাকে, সেই জায়গাগুলোতে তারা তাদেরকে কাজে লাগায় বা কাজ দেয় বা চাকরি করে। লাস্ট রিজিমে যেটি হয়েছে, যে আমি মূল জায়গাটিতে আসি, যে জামাত এইভাবে উত্থান কেন হলো। আসলে জামাতের উত্থান হবার কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আপনি দেখবেন সবচেয়ে দুর্বল এবং ভঙ্গুর অর্থনীতির মানুষগুলো ধর্মে সমর্পিত হয়।
ধর্মে এটা সমর্পিত আপনার হয়। সঙ্গে আমি একমত। এটা কিন্তু ধর্ম প্রাণ না, এটা কিন্তু ধর্মভীতি না, এটা ধর্মভীতি, এটা ধর্মপ্রাণ না। যেমন আমার কিছু হয়নি, আল্লাহ আমি এমএ পাস করলাম, আমি বিএ পাস করলাম, আমি এত ভালো রেজাল্ট করলাম, আমার একটা চাকরি হচ্ছে না, আমি মসজিদে গিয়ে আল্লাহ আমাকে একটা চাকরি দাও। তা আল্লাহ কি চাকরি দিবে? চেষ্টা করতে হবে, উইল ফোর্স থাকতে হবে। তো ওই যে দুর্বল মানুষগুলো এবং অসহায় মানুষগুলো ধর্মে সমর্পিত হয়। জাস্ট জামাত এই জায়গাটিকে এই কার্ড হিসেবে ব্যবহার করেছে। আপনি দেখেন জামাত কোন কোন অঞ্চলে ভালো রেজাল্ট করেছে। রংপুর, রাজশাহীর একটি অংশ এবং খুলনা ডিভিশন। সীমান্তবর্তী এলাকায় এক ধরনের ক্যাওটিক সিচুয়েশন লেগেই ছিল। সেখানে মানুষের স্থায়ী কোনো কর্মসংস্থানের সুযোগ তো ছিল না। এক ধরনের উদ্বাস্তু উন্মূল জীবনযাপন করত। এক ধরনের রিস্ক ছিল। এই জায়গাগুলোতে মানে তারা হতদরিদ্র মানুষের বসবাস। এখানে তারা সমবায় সমিতির নামে কখনো কখনো নানান চ্যারিটির নামে এই তাদের কিন্তু বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে যে লোন দেয়, ক্ষুদ্র ঋণ, বিশেষ করে মহিলাদেরকে। এদেরকে ঋণ দিয়ে ব্যবসাও করেছে, রাজনীতিটাও চর্চা করেছে। এদের মধ্যে তাদের প্রথমে ধর্মীয় বীজ দেখেন, তালিম করে গ্রামের এই সব বেল্টের নারীরা দেখবেন প্রচুর তালিম করে ধর্ম প্রচারের নামে। বাড়িতে বাড়িতে দরিদ্র মহিলারা তালিম করে। তো ইসলাম কি শুধুমাত্র গরিবদের জন্য? আপনার ওয়াইফ, আমার ওয়াইফের ইসলাম দরকার আছে না? তাদেরও তো তালিম করার দরকার আছে। আপনার ওয়াইফের কাছে কিন্তু তারা যাবে না তালিম করতে, হ্যাঁ, কারণ তারা জানে যে এই তালিম করতে গেলে তাল পড়তে পারে। হ্যাঁ, এজন্য আপনার জামাত ইসলামের এই যে প্রক্রিয়া রাজনৈতিকভাবে যে এগোনো, এইটা অন্যান্য রাজনৈতিক দল ধরতে পারলো না, এটা ব্যর্থতাটা কি? এই জায়গাটি বলছি আমি, সেটি হচ্ছে তারা এইভাবে স্প্রেড করেছে এই বেল্টে এবং তারা ভালো রেজাল্ট করেছে এই বেল্টে। অনেকে আবার ভিন্নভাবে বলেন কি যে তারা যখন 4 দলীয় জোটের সাথে যূথবদ্ধ রাজনীতি করেছে তখন এই অঞ্চলে তাদেরকে বেশ কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছিল। আসলে বিষয়টি ওরকম না। আপনি যে শেষে প্রশ্নটি করলেন না যে এটি কি অন্য দল বুঝতে পারেনি? অন্য দল বুঝতে পারেনি না। ওই যে বললাম না, R&D নেই। রাজনীতির মূল জায়গা কিন্তু মানে রিসার্চ থাকতেই হবে। একটি রাজনীতি, যেমন আপনি এই প্রতিষ্ঠানের এডিটর, তো আপনার তো এই প্রতিষ্ঠান সম্পর্কে একটা রিসার্চ থাকতে হবে যে কোন রিপোর্টারকে দিয়ে কোন রিপোর্টটা করালে ভালো হবে। তো এখন মনে করেন আপনি এডিটর, কোনো রিপোর্টারের R&D আপনার নাই। তা আপনি একজনকে হুট করে দিলেন, ধরেন একজন ক্রাইম রিপোর্টারকে বললেন যে ওখানে একটা গানের অনুষ্ঠান হচ্ছে, তুমি একটু কাভার করে চলে আসো। ও ঠিকই কাভার করবে, কিন্তু ও যেটা লিখবে সেটা হবে সঙ্গীতের তালে তালে মারামারি, এই টাইপের একটা লেখা হবে। সেটা কিন্তু কালচারাল মানে ফ্লেভার থাকবে না। তো তেমনি আমাদের দেশের পলিটিক্যাল পার্টি, না, সেটাতে কালচারাল ফ্লেভার থাকবে, সেটাতে ক্রাইম এরিয়াটা থাকবে, ওই যে ক্রাইমের বিষয়টা থাকবে। একজন ক্রাইম রিপোর্টারকে দিয়ে কালচারাল রিপোর্ট কভার করলে সেখানে ক্রাইম চলে আসবে। সে তখন দেখবে কি, হ্যাঁ মঞ্চে নেচেছে, নৃত্যশিল্পী যখন নেচেছে তখন পাশ থেকে একজন ঢিল ছোড়ার জন্য চেষ্টা করেছিল, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টির কারণে নির্বিঘ্নে সে নেচেছে। বুঝতে পেরেছি সাইদ খান, আপনি মূল জায়গায় চলে আসি আমরা, যে হ্যাঁ যে R&D মানে বিএনপির বা আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগের R&D না থাকার কারণে তো আওয়ামী লীগ মানুষ গুম করতে করতে দল নিয়ে গুম হয়ে গেছে তারা। আওয়ামী লীগের এই রাজনীতিটা সম্পর্কে আপনি একটু বলেন। আওয়ামী লীগের রাজনীতি দ্যাট মিনস এটা বলছি যে 2008 সালের পর ক্ষমতাসীন হওয়ার পর আওয়ামী লীগ 14 সালের নির্বাচনে একেবারে ভোটারবিহীন নির্বাচন বা অন্যান্য দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করলে 153টা সিট বিনা ভোটে প্রথমে পেয়ে গেল, বিএনপির অংশগ্রহণ না করুন। তারপর 18 সালে একটা ভোট হলো, আগের রাতে ব্যালটে সিল মারলো। এরপরে 24 সালের নির্বাচন আমরা দেখলাম আমিডামি নির্বাচন। তো এই যে আওয়ামী লীগ এই দিকে চলে গেল, তার রাজনীতিটাকে নিয়ে ভোটারবিহীন রাজনীতির দিকে নিয়ে গেল এবং তাতে তার দলটা ক্ষয়িষ্ণু হয়ে গেল। এর প্রেক্ষাপট এবং এর কারণ এবং এই বিষয়গুলো একটু বলেন, এবং এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির সম্পর্কটা একটু। এর সাথে আন্তর্জাতিক রাজনীতির কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, আপনি ধরেন একজন শক্তিশালী মানুষ, আপনি কিন্তু চাইবেন আপনার বন্ধুও শক্তিশালী একজন হোক। তো আওয়ামী লীগ সেই কাজটিই করেছে, শক্তিশালী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করবার চেষ্টা করেছে, সব কিছু উজাড় করে দিয়ে। আমরা সমাজে প্রায়ই কথায় কথায় একটি কথা বলি, ভুলে বলি, একটি ভুল টার্ম বলি, যে কোনো মূল্যে আমি এটি চাই। আরে ভাই, যে কোনো মূল্য মানে সর্বোচ্চ মূল্য দিবেন আপনি? শেখ হাসিনা কিন্তু যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চেয়েছে, তার মানে তাকে সর্বোচ্চ মূল্যটা দিতে হয়েছে, তাকে নির্বাসনে যেতে হয়েছে। যে কোনো মূল্যে মানে সর্বোচ্চ মূল্য দিয়ে তাকে বিদায় হতে হয়েছে। আওয়ামী লীগের ভুলটা ছিল কোন জায়গায়? আওয়ামী লীগের ভুলটা শুরু হয়েছে এই মানে ল্যান্ডস্লাইডিং ভিক্টরি, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই ছিল আওয়ামী লীগের ভুল। আওয়ামী লীগ বুঝতে পারেনি যে সি বিচ তো একটা সুন্দর জায়গা, এখানে ঘুরতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, পরিবেশটাও সুন্দর। হ্যাঁ, তো ওটা কিন্তু বিস্তীর্ণ একটা জায়গা না। আওয়ামী লীগ কিন্তু 2008-এ বিস্তীর্ণ একটা জায়গা পেয়ে গেছে, এখানে চোরাবালি ছিল, চোরাবালিতে পা দিয়ে দিয়েছে।
ফ্যাসিজম কিন্তু ফ্যাসিস্ট কিন্তু হয়ে জন্ম নেয় না। ফ্যাসিজম একটা ধারণা, একটা পলিটিক্সের একটা পার্ট, একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে ঢোকা যায়, বেরোয়া যায় না। যেমনি আপনি যদি হিটলার, মুসোলিনি বা ফ্রাঙ্কো এদের হিস্ট্রি যদি আপনি পড়েন, আপনি দেখবেন এরা কিন্তু স্ব দেশে তুমুল জনপ্রিয় নেতা ছিলেন। তুমুল জনপ্রিয়তা নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। বিপত্তি বাজে কোন জায়গায়, যে এত জনপ্রিয় মানুষ, এত জনপ্রিয় নেতৃত্ব, সে দীর্ঘ সময় থাকবে, এই ধরনের একটা মনোবৃত্তি কাজ করে। এবং এখানে উৎসেচক হিসেবে কাজ করে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। প্রশাসন দেখে যে ল্যান্ডস্লাইডিং ভিক্টরি নিয়ে আসছে, তার মানে এদেরকেই সাপোর্ট দিতে হবে, আর কোনো উপায় নেই। আমাকে যদি আরও বেটার কিছু করতে হয় তাহলে এই গভর্নমেন্টকেই সাপোর্ট দিতে হবে। মূলত গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়া তার দায়িত্ব, কিন্তু সে সাপোর্টটা দেয় মানে পার্টিজান করে ফেলে। আপনি যাদেরকে বললেন যে দেশপ্রেম ছিল, মুসোলিনি, হিটলার, এরা ফ্যাসিস্ট, কিন্তু এদের তো একটা দেশপ্রেম আমরা দেখেছি। জনগণকে ফ্যাসিস্ট ছিল না। এই জায়গায় আমি প্রশ্ন করছি, শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলছি, শেখ হাসিনার কি দেশপ্রেম ছিল? না, শেখ হাসিনা তাহলে ওনাকে ফ্যাসিস্ট বলছি। হিটলার, মুসোলিনির কিন্তু জাতিগত একটা জাতীয়তাবাদ ছিল, তাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদী ধারণা ছিল, কিন্তু শেখ হাসিনার মধ্যে এবং জাতীয়তাবাদী প্রেমিক ছিল। এবং হিটলার, মুসোলিনি বা ফ্রাঙ্কো এরা কিন্তু নিজের জাতিকে সেরা জাতি প্রতিষ্ঠিত করবার জন্যই কিন্তু তারা, কিন্তু শেখ হাসিনা আক্রমণ করে। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার স্বার্থে বাংলাদেশকে ভারতের কাছে একটা জিম্মাদার দিয়েছে, একটা করদরাজ্য এই জায়গাটিতে। তাহলে শেখ হাসিনা কি করে ফ্যাসিস্ট হয়? ফ্যাসিজম তো তিন ধরনের, 3 স্টেজ ফ্যাসিজম। একটা হচ্ছে ফ্যাসিজম, একটা হচ্ছে আল্ট্রা ফ্যাসিজম, আর একটা হচ্ছে মাইক্রো ফ্যাসিজম। শেখ হাসিনা কিন্তু মাইক্রো ফ্যাসিস্ট হয়ে গেছিলেন। মানে কি, একটা সময় টোটাল সবকিছু তার, অদ্বিতীয়, মানে কাল্ট হয়ে গেছেন, মানে মুজিবকে ছাড়িয়ে গেছেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনা একেবারে অ্যাবসলিউট, উনি নিজেই বলেছেন, মাইকে কিন্তু বলেছিলেন, আই নিড অ্যাবসলিউট পাওয়ার। এই অ্যাবসলিউটিজমে যেদিন ঢুকে গেছে না, ওর পরদিন থেকে আর ইউটার্নের সুযোগ নেই। সবাই তার পেছনে এমনভাবে দাঁড়িয়েছে যে সে যতটুকু এগিয়েছে, পেছন থেকে রাস্তা সব ভেঙে গেছে, তার মানে ইউটার্নের সুযোগ ছিল না। যেই কারণে শেখ হাসিনা ওই জায়গায় গিয়ে আটকে গেছে। এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট কেন না, এবং সে মাইক্রো ফ্যাসিস্ট কীভাবে? ফ্যাসিজম হচ্ছে জাতিগত, গোটা জাতিকে নিয়ে মার্চ করাটা হচ্ছে ফ্যাসিজম। আল্ট্রা ফ্যাসিজম মানে এটাতে সে নানান রূপ দান করে, বা নিজে একটু মনে করেন হিটলারের এক সিস্টেম ছিল, হাসিনার আরেক সিস্টেম, মুসোলিনির আরেক সিস্টেম, ফ্রাঙ্কোর আরেক সিস্টেম, হ্যাঁ, হিদেকি তোজোর আরেক সিস্টেম, এটা সিস্টেম চেঞ্জ করছে, হ্যাঁ। তো এটা আল্ট্রা মানে একটু আপডেট হয়েছে। কিন্তু শেখ হাসিনা ছিল মাইক্রো ফ্যাসিস্ট, মানে সে একা। এই তত্ত্বটা কি শেখ হাসিনার জন্য শুধু প্রযোজ্য? এটা শেখ হাসিনার জন্য, এরপরে আর কোনো মাইক্রো ফ্যাসিস্ট জন্ম নেয়নি, এর আগেও হয়নি, ভবিষ্যতে প্রত্যাশাই করি না আমরা। হ্যাঁ, মাইক্রো মানে কি, সে একা, কোনো জাতি টাতি কিচ্ছু না, কোনো মানুষ নাই, কোনো রাষ্ট্র নাই, আমি একা ভালো থাকবো, আমি ক্ষমতাধর থাকবো, তাতে যা দেওয়ার দরকার আমি দিয়ে দেবো, যে কোনো মূল্যে আমি থাকবো, আমি দেশ দিয়ে দেবো, কিন্তু আমি সব ওই যে কোনো মূল্যে। মানে এই তত্ত্বটা তার ভুল ছিল। এই তত্ত্বটা ভুল না, তার উপায় ছিল না। তুমুল জনপ্রিয়তায় সে হিপনোটাইজ হয়ে গেছে, তার আর বের হওয়ার জায়গা ছিল না। ঠিক আমি যদি 2008-এর শেখ হাসিনা যেভাবে এসে 24-এ বিদায় নিলেন, আপনি কি মনে করেন 2008-এর যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেত ওই নির্বাচনে এক ধরনের, আবারও ওই মেটিকুলাস শব্দটা প্রাসঙ্গিক হয়ে যায়, এক ধরনের ডিজাইন তো ছিলই, কিন্তু তারপরেও 2008-কে আংশিক ডেমোক্রেসি বলা যায়, কারণ সেই জায়গায় এক ধরনের অপোজিশন ছিল পার্লামেন্টে। ওই সময় অভিযোগ আছে 111 সরকার শেখ হাসিনা ক্ষমতায় বসাইছে। আগে রাতে কোনো ব্যালট বাক্স ভরা ছিল, এরকম অভিযোগও আমরা শুনি। হ্যাঁ, এবং ওই সময় যারা অংশগ্রহণকারী বা যারা ওই সময় ডিজাইনের ছিলেন, তারাও তো স্বীকারও করেছেন। ইনফ্যাক্ট এই কিছুদিন আগে আমরা দেখেছি যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সরি পর্যন্ত বলেছেন, স্বীকার করেছেন। এবং কিছুদিন আগে ইকবাল করিম ভুইয়া, সাবেক সেনাপ্রধান, তিনিও কিন্তু সাক্ষ্য দিয়েছেন যে 111-এর সময় ওনারা কি অপকর্ম করেছেন বা করতে বাধ্য হয়েছেন বা আদিষ্ট ছিলেন, এগুলো স্বীকার করেছেন। যাই হোক, 2008-এর শেখ হাসিনার বিজয়ের পরে যে ল্যান্ডস্লাইডিং ভিক্টরি, এরপরে এই 2026-এ কিন্তু আমরা ডেমোক্রেসি নিয়ে, ডেমোক্রেটিক ড্রিম আমাদের আছে না, আমরা স্বপ্ন দেখি আমরা ডেমোক্রেসিতে ফিরবো বা বাংলাদেশ ডেমোক্রেসিতে ফিরছে। এবং তারেক রহমান কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন নির্বাচনের 2-3 দিন আগে। তিনি বলেছেন যে 12 তারিখের পরে দেশ হবে জনতার। গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসলেন, আপনি বলেন ল্যান্ডস্লাইড ভিক্টরি। আমি ওই জায়গায় তারেক রহমানও কিন্তু সেই বিজয়টা পেলেন। এখন তার জন্য কি একই ঝুঁকি তৈরি হলো? এই প্রশ্নটা বারবার আসছে সামনে। রাইট, একই ঝুঁকি তৈরি হলো না, তৈরি হয়ে গেছে। সে
উনি কিন্তু এখন টানেলের মুখে। উনি চাইলেই কিন্তু ওই রাস্তায় ঢুকতে পারেন, আবার চাইলেই ওনার সামনে দুইটা রাস্তাই খোলা আছে। তারেক রহমানের সামনে দুইটা রাস্তা খোলা, আপনি বলছেন? হ্যাঁ। কি কি রাস্তা দুটো? একটা হচ্ছে উনি চাইলে জনতার তারেক হতে পারেন, বাংলাদেশের তারেক রহমান হতে পারেন, প্রধানমন্ত্রীর চেয়েও অনেক বড় কিছু হয়ে যেতে পারেন। জনতার জিয়া যেমন আজও কাঁদে না বাংলাদেশ, ওনার কিন্তু ওই সুযোগটি আছে, সামনে খোলা আছে। আবার শেখ হাসিনা যে পথে গেছে ওই পথটিও কিন্তু খোলা আছে। সেই ক্ষেত্রে উপায়টাকে, মানে আপনি পথটা কিভাবে ব্যাখ্যা করেন? একেবারে কোন পথে? দগদগে কিন্তু উদাহরণ আমাদের সামনে শেখ হাসিনার পরিণতি এই হয়েছে, সেটা দগদগে উদাহরণ। তার মানে উনি ওনার সামনে ওই পরিণতি উনি দেখছেন, ছবিটা দেখছেন। আবার যে সম্ভাবনার দুয়ার যে খোলা, সে দুয়ারের দ্বারে কিন্তু উনি দাঁড়িয়ে। উনি বারবার একটা কথা বলছেন যে আমি গণতান্ত্রিক অর্থনীতি করবো, অর্থাৎ, এবং ওনার রাজনীতিতে আমরা এ যাবৎ যা দেখেছি বাংলাদেশে ফেরার পরে এবং আগেও যেটা আমরা জেনেছি, যে উনি এখন অনেক দিন থেকে তৃণমূলের কাছ থেকে মতামত নিয়ে সিদ্ধান্ত নেন। আসলে তৃণমূল না মিন্টু ভাই, তৃণমূল বলে কোনো শব্দ নেই, সবটা মিলেই তো বাংলাদেশ। জনগণ উনি জনগণের কাছ থেকে তথ্যটা নেন, জনগণের কাছে তথ্যটাও নেন, নিয়ে সেভাবে সিদ্ধান্ত করবেন। তথ্য এবং তথ্য সবই আছে, কিন্তু আরেকটি জিনিস আছে, জনগণের ওই জায়গাটিতে যদি উনি অলরেডি টাচ করছেন। আমরা কারণ ওনার এই নির্বাচনী ক্যাম্পেইনে একটু ভিন্নতা দেখেছি, আপনি খেয়াল করেছেন কিনা, উনি কিন্তু বক্তৃতা করেননি কোথাও, উনি জাস্ট ডায়ালেকটিক মোডিভ সাধারণ মানুষের সাথে প্রবলেমগুলো শুনবার চেষ্টা করেছেন, ওনার ভীষণগুলো মানুষের কাছে পাঞ্চ করবার চেষ্টা করেছেন। আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। এই কৌশলটাই তাকে নির্বাচনে এই বিপুল বিজয় এনে দিতে সহায়ক হয়েছে। মানুষের সাথে ওনার একটা ব্রিজ সরকার গঠনের পরে সেটাকে উনি এই ব্রিজটাকে কিভাবে, এই যে ব্রিজটা তৈরি হয়েছে না, এই ব্রিজটা রক্ষা করবার দায়িত্ব কিন্তু ওনার। এখন আমি একটু রূপক অর্থে বলি, যে আমরা কথায় কথায় বলি না, মানে বেড়ায় ক্ষেত খেয়ে ফেলে বা ছাগলে ক্ষেত খেয়ে ফেললো। আসলে ছাগলে ক্ষেত খাবে কিনা নির্ভর করবে বেড়ার উপরে। রাইট। বেড়াটা কতটা নড়বড়ে দিলেন বা কতটা শক্তিশালী দিলেন, আপনার ক্ষেত ছাগলে খাওয়ার জন্য ছাগল রেডি আছে, ক্ষেতও রেডি আছে। বেড়াটা কতটা আপনার আশপাশে যে বর্মটা থাকবে, এই বর্ম ছাগলকে ঢুকতে দিবে কিনা, দায় দায়িত্ব বর্মের উপরে। ক্ষেতও আপনার, বেড়াও আপনার, ছাগলও আপনার। আমরা যখন আলোচনা করছি তার কিছুক্ষণ আগে হয়তো তারা শপথ নিয়েছেন। হ্যাঁ, আজকে থেকেই কিন্তু এই ফেন্সটা, উনি যে এখন যে আমরা যে দেখছি যে উনি একটা বেড়া তৈরি করলেন, এই বেড়াটাই ওনাকে প্রোটেক্ট করবে অথবা ছাগলকে ঢুকতে সহায়তা করবে। হ্যাঁ, এখন আপনার কাছে প্রশ্ন, যে এইটা আপনি কিভাবে দেখছেন, যে যাদেরকে উনি মন্ত্রী পরিষদে নিলেন সেই পরিষদটা কেমন গঠন হলো এবং কিভাবে এটাকে আপনি মূল্যায়ন করবেন? এটা মূল্যায়ন করবার কিছু নেই। এই মন্ত্রী পরিষদে যদি সবচেয়ে দুষ্ট, দুর্নীতিবাজ এবং খারাপ লোকটাও আসে, তিনি যদি 24কে দেখে মিনিমাম শিক্ষা নেন যে শেখ হাসিনার মন্ত্রীরা এই কাজ করেছে, এই জন্য পালিয়েছে, পালাতে বাধ্য হয়েছে, চোরের মতো বেঁধে রাস্তায় হাঁটিয়েছে, জুতার মালা পরানোর রেকর্ড এই বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, এটা সবচেয়ে খারাপ যে ব্যক্তি, আমি আমার দৃষ্টিতে কেউই খারাপ না, যদি কেউ খারাপ মানসিকতার ভেতরে ভেতরে থাকেনও, তার সামনেও কিন্তু 24 আছে। আর ভালো যে সে তো ভালোই। তো এই মানুষের কথা আছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটা প্রবণতা। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। যদি ইতিহাস থেকে মানুষ শিক্ষা না নেয়, তাহলে সে ইতিহাসের কালো অধ্যায়, ইতিহাস তাকে নিয়ে নেয়, ইতিহাস কিন্তু তাকে নিয়ে নেয়। হ্যাঁ, সাইদ খান, আপনি বলছিলেন তারেক রহমানের সামনে দুটো পথ খোলা আছে। হ্যাঁ, দুটো পথ। মানে এখন ওই যে বললাম না, উনি যে বর্মটা দিবেন, ধরেন উনি প্রধানমন্ত্রী হিসেবে ওনার আশপাশে ওনার অ্যাসোসিয়েটস থাকবেন, ওনার মন্ত্রী পরিষদ থাকবেন, ওনার ক্যাবিনেট সেক্রেটারিয়েট থাকবেন। ইনফ্যাক্ট ওনার দলেরও কিন্তু রাজনীতিটা করতে হবে। ওনার দল কিন্তু সরকারি দল, এই জায়গা থেকে বেরোতে হবে। বিএনপি সরকারি দল এটা না, সরকারের কোনো দল থাকে না ভাই, সরকার জনগণের। তারেক রহমান কিন্তু আর বিএনপির চেয়ারম্যান থাকছেন না, তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই বিগ আসপেক্টে আসতে হবে। মনে করেন এই বর্ডারটা ভেঙে দিতে হবে। বিএনপি তার সাংগঠনিক রাজনীতি করবে, নট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, নট এ গভর্নমেন্ট পার্টি। যে এই বিএনপির নেতাদেরকেও ভাবতে হবে আমরা সরকারি দল না, আমরা রাষ্ট্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল। আমরা এখন ক্ষমতায় আছি, কিন্তু দলটা সরকারি না, যে এই সরকারটাকেই দল চালাবে, বিষয়টা এরকম না। এই জায়গাটা, এটাই কিন্তু শেখ হাসিনার ভুল ছিল। আওয়ামী লীগ সরকারি দল হয়ে গেছিল, এই জন্য থানার ওসি কিন্তু সরকার এবং রাজনৈতিক দলকে একাকার করে ফেলছেন, আলাদা করা দরকার। আপনি দেখেছেন নিশ্চয়ই, থানার ওসি গিয়ে আওয়ামী লীগের সমাবেশে বক্তৃতা করেছে, ইউএনও গিয়ে বক্তৃতা করেছে, ডিসি সাহেব কমিটি করে দিয়েছেন, সচিবালয় থেকে কমিটি গেছে, ছাত্রলীগ করবে কে, যুবলীগ করবে কে,
বা মানে আওয়ামী লীগ করবে কে, সেই একই সিস্টেম কিন্তু আবার খোলা আছে, সে পথে যাওয়ার সুযোগও আছে, কারণ বিশাল বিজয়। আপনার মনে হয় কোন দিকে যাবেন তারেক রহমান? আমার মনে হয় 24 তো সামনে আছে, 24 দেখে অবশ্যই। এবং তারেক রহমানের যে অ্যাক্টিভিটিজ আপনি দেখেন, যে মানুষটা নিজের মাটিতে পা দিয়ে নিজের জুতাটা নিজে হাতে নেওয়ার মানসিকতা রাখেন, যিনি নিজের সুটকেসটা নিজে হাতে দেওয়ার মানসিকতা রাখেন, হ্যাঁ, এবং যিনি মানে আলিশান চেয়ার সরিয়ে দিয়ে প্লাস্টিকের চেয়ার, বা আমি এটাকে বলি জনতার চেয়ার, এই জনতার চেয়ারে বসবার মানসিকতা রাখেন, নিশ্চয়ই তার মধ্যে একটা ভালো মানসিকতা এখনো পর্যন্ত আছে। এই ভালো মানসিকতাটা রক্ষা করার দায়িত্ব কিন্তু বিএনপিরও। এটা শুধু তারেক রহমান একা পারবেন না, উনি প্রধানমন্ত্রী, ওনার মানসিকতা, ওনার পাশে চোর এবং পীর সব আসবে। এই ফেন্স যারা ক্ষেত, এই যে ক্ষেতের যে বেড়া, এই যে কথাটা বললেন চোর এবং পীর, এটা তো চেনার ক্ষমতা তারেক রহমানের ওই যে থাকতে বেড়া, হবে। ওই যে বেড়া, না, এটা তারেক রহমান নিজেকেও থাকতে না হবে। নিজেকে উনি উনি তো চোরেরও প্রধানমন্ত্রী, পীরেরও প্রধানমন্ত্রী। চোরেরও নাগরিক অধিকার ওনার নিশ্চিত করতে হবে, পীরেরও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। চোরও ন্যায় বিচার পেতে হবে, চোরেরও নাগরিক অধিকার আছে, চোরও ন্যায় বিচার প্রত্যাশা করে, পীরও প্রত্যাশা করে। ওনাকে চিনে, হ্যাঁ, চোরকেও। আপনি চোরের যে ন্যায় বিচারের কথা বলেন, এটা একটু ব্যাখ্যা দেন, তাহলে মানুষ ক্লিয়ার হবে। চোর তো মনে করেন জন্মসূত্রে চোর না, মানুষ চোর হয়। চোর তার স্বভাব বা নির্দিষ্ট সময়ের কর্ম, তার কর্মের ফল, কর্মের বিচার করেন। মানুষকে তো আর বিচার করা যায় না, মানুষ তো সব আল্লাহ বানাইছে বা সৃষ্টিকর্তা বানাইছে, সবাইকে সমান করে বানাইছে, তাই না? এখানে তো কাউকে চোর বানায় পাঠায় নাই আল্লাহ, বা পীর বানায় পাঠায় নাই। চুরি করেছে কিনা এই প্রমাণটা করতে হবে, এটা হচ্ছে বিচার, ন্যায় বিচার। চোরও যেন ন্যায় বিচার পায়, পীরও যেন তার মানবাধিকার পায়। এই জায়গাটা আসতে চেয়েছি, প্রশ্নটা যা করেছে উত্তরটা সঠিকই পেয়েছি। এখন মনে করেন ওই যে বললাম না, প্রধানমন্ত্রীর পাশে কিন্তু একটা ফেন্স থাকবে, এই ফেন্সিংটা আজকে হয়ে গেল। এই ফেন্সের দায়িত্ব চোরকেও চিহ্নিত করা, পীরকেও চিহ্নিত করা। এখন মনে করেন পীরকে বাইরে, অনেক সময় কথা যে বেড়ায় যদি ক্ষেত খেয়ে ফেলে, মানে বেড়াই তো ক্ষেত খাবে, মানে প্রধানমন্ত্রীর আশপাশে যে মানুষগুলো থাকবে তারাই তো বেড়া। এরা যদি আবার মানে মনে করেন তারেক রহমানকে ঘিরে ফেললো, আবার তারেক রহমানকে কাল্ট বানাই ফেললো, যে তার কাছে ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, দেখা হয় মাঝে মাঝে, এরকম বানানো যাবে না। তারেক রহমান যেমন মানুষের কাছে হাত বাড়াই দিছেন না, এমনি হাত বাড়াই দিছেন না দুই দিকে, এই প্রশস্ত হাত, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া তারেক রহমানের হাত বিস্তীর্ণ না, এই হাতের মধ্যে গোটা জাতি যাতে ওনার বুকের মধ্যে আসতে পারে, সেই সুযোগটি দিতে হবে ওনার আশপাশের মানুষদেরকে। ওনাকে জনবিচ্ছিন্ন করা যাবে না, উনি নেতৃত্বকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, এবং ওনাকে জননেতাই থাকতে হবে। উনি প্রধানমন্ত্রী, বাট উনি জননেতাও তো, জনগণের নেতা, জাতির নেতা, এই গোটা জাতির মানে ক্যাপ্টেন তো উনি যদি ভুল করেন, জাতি ভুল পথে যাবে। আবার ওই শেখ হাসিনা ভুল করে, শেখ হাসিনা যে পথে গেছে সেই জায়গা থেকে যদি লেসন নেয় বেড়া, তাহলে নিশ্চয়ই ওনাকে আটকে দেবেন যে স্যার এটা ঠিক হবে না। আপনার খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, আমি আর একটু ফিরে আসি, যে আমরা এবার দেখছি নির্বাচনী ফলাফলে যে বিএনপি প্রায় 50% ভোট পেয়েছে এবং জামাত ইসলাম পেয়েছে 31% ভোট। আগামী দিনে সরকার পরিচালনার কারণে বা সরকার পরিচালনা করতে গেলে অনেক ধরনের ভুল ত্রুটি এবং অনেক দোষ ত্রুটি সামনে চলে আসে, এবং আস্তে আস্তে সেক্ষেত্রে আমরা দেখি যে ভোটের রেশিও কমে। অন্যদিকে যারা বিরোধী পক্ষ থাকে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে, এবং সেই ক্ষেত্রে জামাত ইসলামের এই যে উত্থান, সেই উত্থানটাকে আরও সামনের দিকে চলে আসবে, এবং জামাত ইসলামের আগামী দিনে আবার যে তারা এবার যে হাইপটা তুলেছিল, সেই হাইপে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা জায়গাটা কতটা আপনি মনে করেন যে বাস্তবায়ন? দেখুন, জামাত ইসলামের এইবারের মিশন ছিল এইবার অথবা নেভার, এবার অথবা নেভার। একটু ব্যাখ্যা দেবেন আপনি? মানে তাদের কিন্তু এইবার রাষ্ট্র ক্ষমতায়, তারা ভেবেছে যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এবারই তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, অথবা নেভার, আর কখনো যেতে পারবে না। এই যে ভেবেছে, এটা কি আপনার কাছে কোনো তাত্ত্বিক প্রমাণ? তাদের অ্যাক্টিভিটিস দেখেন না, তারা তো ভোটের 2 দিন আগেও কিভাবে বলেছেন, ঢাকা 17 আসনের একজন প্রার্থী কি বলেছিলেন, হ্যাঁ, যে 1টি আসনও দেব না, ঢাকায় 1টি আসনও দেব না, কাউকে কৌশল দেব না, মানে এক ধরনের যে অডাসিটি। এটা তাদের একটা কৌশল, যে হাইপ তোলা, কৌশল যে হাইপ তোলা, ক্ষমতা হচ্ছে যে কোনো ভোট আরো আসে। আপনি আপনার পা কতটা শক্তিশালী, হ্যাঁ, এটা বোঝা যাবে আপনি ফুটবলে কিক কতটা করলেন, কত জোরে কিক করলেন। হ্যাঁ, ফুটবল, আপনার পায়ে যদি শক্তি না থাকে ফুটবলে কিক করতে পারবেন না। তাদের এই যে স্ট্রেংথ, তাদের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডের পিছনে শুধুমাত্র যে তাদের সাংগঠনিক সক্ষমতা, বিষয়টি এরকম না, নানান ধরনের শক্তি তাদেরকে শক্তি জুগিয়েছে আশপাশ থেকে।
সেটি দেশের বাইরেও থাকতে পারে। এই যে নানান ধরনের শক্তি দেশের বাইরে, এরা কারা? আপনি কিভাবে এরা ব্যাখ্যা দেন? আপনি তো ডিপ স্টেট জানেন। ডিপ স্টেট হচ্ছে কি, এই আমি জানা বিষয় না, পাবলিককে জানানোর জন্য আমরা এখানে ডিপ বসছি। স্টেট চায় না। ডিপ স্টেট অলওয়েজ বাংলাদেশে তারা প্রাসঙ্গিক থাকতে চায়। ডিপ স্টেটের কাজ হচ্ছে কি, সরকার নিয়ে খেলাধুলা করা, ক্ষমতা নিয়ে খেলাধুলা করা। তারা চায় তাদের হাতের পুতুল, মানে ওই সুতায় বাঁধা পুতুল বানিয়ে, পুতুল সরকার বানাতে পারলে তাকে যেমনি ইচ্ছা তেমনি আমরা যেটা পাকিস্তানে দেখেছি, পাকিস্তানে যেটা দেখেছি, এবং 1/11 পরবর্তী শেখ হাসিনা সরকার যেভাবে দেখেছি, এবং ডিপ স্টেটের একটা বড় ভূমিকা ছিল। ডিপ স্টেটের ভূমিকা ছিল মানে সরকারকে দুর্বল করে তারা প্রাসঙ্গিক থাকা। এবার জামাত ইসলামী একটি দুর্বল রাজনৈতিক দল, রাজনৈতিক কাঠামো দিয়ে কাঠামোগতভাবে কিন্তু তারা অত শক্তিশালী না, অত তাদের জনসমর্থন নাই। হ্যাঁ, তো ডিপ স্টেট থিঙ্ক করেছিল। ডিপ স্টেটের পাশাপাশি আরও অনেকগুলো অর্গান কাজ করেছে এখানে। তারা চেয়েছে যে এই জায়গায় তারা প্রাসঙ্গিক থাকুক। তারা প্রাসঙ্গিক থেকে তাদের লাভটা কি? তারা কি রাষ্ট্র পরিচালনা করবে? না, তাদের মূলত টার্গেট হচ্ছে অর্থনীতিতে নিয়ন্ত্রণ করা, ইন্টারন্যাশনাল বিজনেসগুলো, লোকাল যে ইনভেস্টমেন্ট, লোকাল অর্থনীতি, শিল্প, এগুলোতে তারা একক নিয়ন্ত্রণ করা এবং অর্থটা তারা শুষে নেয়। ডিপ স্টেট কিন্তু এই কাজটি করে। হ্যাঁ, ডিপ স্টেটের কাজই কিন্তু ধান্দাবাজি করা, এই কাজটি করেছে। ইনফ্যাক্ট আমার তথ্য, আমি এটা মানে দ্যাটস মাই স্পেকুলেশন, হয়তো এ ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট বা ইনস্টিটিউটের বা টুলসের ইনভেস্টমেন্টও হয়তো থাকতে পারে এই নির্বাচনে, থাকতে পারে। মাই স্পেকুলেশন, আই এম নট শিওর। হ্যাঁ, কারণ অ্যাক্টিভিটিস দেখে মনে হয়েছে। কারণ এই নির্বাচনে বলা হয়েছিল যে কালো টাকার ছড়াছড়ি হবে না, বা অবৈধ টাকার লেনদেন বা ভোট বেচা বিক্রি এগুলো হবে না, কিন্তু সর্বোচ্চ হয়েছে। কিরকম আমরা দেখেছি, আমরা ভোটের আগের দিন রাতে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নেতাদেরকে, মানে জামাত ইসলামী তো প্রকাশ্যেই টাকা দিয়েছে। এটা আরও একটা স্পেকুলেশন, মানে আশপাশে কথা বলে অ্যাজ এ জার্নালিস্ট বিএনপি নেতাদেরকেও টাকা দিয়েছে। এখন বাসে আপনি বন্দুকের সামনে তো আর বাঁশ দিয়ে গুলি করতে যাবেন না, বাঁশ দিয়ে গুলি ঠেকানো যায়? ধরেন একজন নেমেছে কামান নিয়ে, আপনি বাঁশ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন, হবে? তো ঘটনা হচ্ছে এক পক্ষ টাকা নিয়ে নেমেছে, তা বিএনপি তো কাউন্টার টাকা দিতেই হবে, এটা তো ভোটের যুদ্ধ। এটা আপনার এই কথার সঙ্গে আমি একটু ভিন্ন মত পোষণ করি, কারণ ও পক্ষ যখন টাকা দিচ্ছে একই সময় এ পক্ষে টাকা ধরাকার রিপোর্ট আসে, তাহলে তো প্রস্তুতিটা আগে থেকেই ছিল। এই পক্ষে তো শহীদুদ্দিন চৌধুরী এনির কথা বলছেন তো? হ্যাঁ, শহীদুদ্দিন চৌধুরী এনি 15 লক্ষ টাকা তার একজন ম্যানেজারও ছিল। তো ভোটের 2 দিন আগে কেন্দ্রে খরচ দেয় না, পোলিং এজেন্টের খরচ আছে, নাস্তার খরচ আছে। একটা ইলেকশন কনস্টিটিউশনসে আপনার 15 লাখ টাকা, এটা কি অনেক বেশি টাকা? না, এটা অনেক বেশি টাকা না। মানে এই যে বিষয়টা প্রচার হলো যেভাবে, এটা তো হচ্ছে একটা জামাত ইসলামের এটা তো ধরা পড়েছে দিয়ে মাছ ঢাকার চেষ্টা হয়েছে। এর মানে ইয়াতে আপনার কি মনে হয় এই যে একজন জামাতের নেতা ধরা পড়ার সঙ্গে সঙ্গে একজন বিএনপির নেতার টাকা ধরা পড়ে, এটার সঙ্গে কি এটা ডিজাইনটা কি? এটা পাবলিক একটু জানতে চায়। এই ডিজাইনটাই হচ্ছে ওই যে ডিপ স্টেটের খেলা। মানে ডিপ স্টেট কি 2 ভাগে বিভক্ত ছিল? ডিপ স্টেট 2 ভাগে বিভক্ত না। ডিপ স্টেট তো আলাদা কিছু না, এটা একটা বায়বীয় শব্দ। ডিপ স্টেট হচ্ছে রাষ্ট্রের বাইরের কিছু ধনিক শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, এরা সম্মিলিত একটা কনসোর্টিয়াম, এরা চায় রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে। এরা কিন্তু 2 পক্ষ হয় না, 2 ভাগও হয় না। তাদের কোনো একটা গেম মানে ডিবাং হয়ে গেলে তখন তারা চায় এটাকে নর্মালাইজ করার জন্য অন্য আর একটা কাজ ঘটায়। ওই কাজটাও ওরকম ঘটেছিল। দেখেন, ধরা পড়ার পরে বললো যে 40 লাখ টাকা আছে, গুনে দেখা গেল 74 লাখ টাকা। তো এটা তো পরিষ্কার। আবার শহীদুদ্দিন চৌধুরী এনির এপিএস ধরা পড়েছে 12 লাখ টাকা নিয়ে না 15 লাখ টাকা নিয়ে, সেটি তো ছেড়েও দিয়েছে। এটি তো আর ইলেকশনের ক্যাম্পের খরচ ছিল। হ্যাঁ, ওই যে সাইদ খান, আপনি যে প্রসঙ্গে ছিলেন, যে আমার বলা শেষ হয়নি একটি জায়গায়। যেমন ওই যে কথাটি বললেন না, যে কিভাবে কাজ করেছে। দেখুন, করাইল বস্তিতে আগুন লেগেছিল কিছুদিন আগে। আজকে বলি আমি, ঢাকা 17 আসনে করাইল বস্তিতে আগুন লেগেছিল, খেয়াল আছে? কিছু তারেক রহমানের আসনে আগুন লেগেছিল, খেয়াল আছে? এই আগুনটি কি নর্মালি লেগেছে? প্রতিবার আগুন নিয়ে অনেক সংশয় সন্দেহ তৈরি হয় যে এটা পরিকল্পিত আগুন লাগানো। এবার আগুনের পরে 2-3 দিন পরে, বা আগুনের যেদিন লেগেছে ওই দিন থেকে পরপর 3 দিন আপনি একটু খেয়াল করেন তো, সর্বপ্রথম কারা ত্রাণ নিয়ে গিয়েছিল? এটা আমার খেয়াল নেই, আপনি একটু। ঢাকা 17 আসনে জামাতের যিনি প্রার্থী ছিলেন, আগুন লাগার 6 ঘন্টার মধ্যে তিনি ত্রাণ নিয়ে গিয়েছিলেন। ত্রাণ কি রেডি করা ছিল? আচ্ছা, ত্রাণ কি রেডি করা ছিল? যদি ত্রাণ রেডি করা থাকে তাহলে আগুনও তো রেডি করা। জানলেন কি করে আগুন লাগবে? আর এতগুলো বাড়িতে, মনে করেন 10,000 পরিবারকে ত্রাণ দিতে 2-4 দিন সময় লাগে অ্যারেঞ্জ করতে।
তার 6 ঘন্টার মধ্যে কেমনে আপনার গেলেন? কথা আমি দ্যাট ওয়াজ মাই অ্যাসেসমেন্ট, মানে আমার এটাও একটা স্পেকুলেশন বলতে পারেন, আমি শিওর না, সন্দেহ জাগায়, এটা বোকা প্রশ্নও বলতে পারেন। এই প্রসঙ্গটা যদি আপনি এবং এখানে কাজ করেছে কিভাবে দেখেন, ওই কেন্দ্রে, ওই জায়গায় যে TNT স্কুল কেন্দ্র, ওই জায়গায় কয়েকটি ভোট কেন্দ্র আছে, ওই ভোট কেন্দ্রের ফলাফল দেখেছেন আপনি? না, ওইটা আমি গেছি, কিন্তু ফলাফলটা আমার দেখা ফলাফল ওই দেখেন, কেন্দ্রে আমি তারেক গিয়েছিলাম ভোট রহমান, দিতে। ওই কেন্দ্রে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান, ভোটের ব্যবধান কত? ওখানে টোটাল ভোটের ব্যবধান তো বোধহয় 5,000-এর মতন বেশি, উনি জয়লাভ করেছেন 4,000 সামথিং, 4,000 সামথিং, মানে খুব কম। এবং যিনি প্রার্থী যিনি তাকে অপোজিশন ক্যান্ডিডেট ছিলেন তাকে তাকে আপনি এই নির্বাচনের আগে চিনতেন? তাকে কেউ চিন্তা না, কোনোদিন দেখেছেন? ওনাকে তাহলে আগুন লাগলো কি করে? 68,000 ভোট ওই বস্তিতে, আগুন লাগার 3 ঘন্টার মধ্যে ত্রাণ গেল কি করে? বোকা প্রশ্ন, নাগরিক জানতে চাই। পরপর 4 দিন গরু জবাই করে করে প্রত্যেক বাড়িতে মাংস বিতরণ করা হয়েছে, খেয়াল করেছেন? কে দিয়েছে? কে দিয়েছে? এতগুলো গরু রেডি করা ছিল? আপনি বলতে চাচ্ছেন এটা জামাত ইসলামের সুপরিকল্পিত একটা এটা গেম, গেম? পলিটিক্স ইজ এ গেম, তারা ভালো প্লে করছে। এই জামাত ইসলামের এই যে বিশাল গেম আপনি যেটা বলছেন, এটা বিএনপি এরপরে ধরতে পারলো না, যাত্রাবাড়ি এলাকায় ঢাকা বিএনপি ধরতে পারলো না কারণটা? বিএনপি তো ওই যে গবেষণা নাই তো, R&D নাই বিএনপির, R&D বিএনপি আমলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওই যে ওয়েবের উপরে রাজনীতি সেই করে। ক্ষেত্রে ধরেন জামাত যেভাবে এগোচ্ছে, তাদের গবেষণালব্ধ ফলাফল বা তাদের গবেষণা না তো, রাজনৈতিকভাবে জামাত আগাচ্ছে না তো, এনজিওটি বড় হচ্ছে। আচ্ছা, তাহলে তার এই এনজিওটা আস্তে আস্তে আগামী দিনে NGO ক্ষমতায় বড় চলে হচ্ছে। যাচ্ছে। আপনি যেভাবে বড় বলছেন হচ্ছে তাদের, তো। হ্যাঁ, আগামী দিনে তার ক্ষমতা যাওয়ার তাদের একটা সম্ভাবনা আপনি তৈরি দেখেন, হচ্ছে। সম্ভাবনা না, এই জায়গায় আমার বিরোধিতা আছে। শোনেন, আপনি মানে দই মনে করে চুন যদি কিনেই নেন বাজার থেকে, খাওয়ার পরে তো মুখ পড়বে, পরে কি আবার দই দিলে খাবেন? না, সেটা ঠিক আছে, কিন্তু জামাত তো ক্ষমতায় যায়নি যে দেখে তার চুন বোঝা যাবে কি যাবে না, তাই হ্যাঁ, না? তো চুন তো বোঝাই গেছে, কিভাবে বোঝা গেল? চুন তো বোঝাই গেছে। শপথ নিতে পারলেন না আপনি, বিক্ষোভ সমাবেশ ডাক দিলেন কিসের দাবিতে? 30টা আসনে আপনি রিকাউন্টিং দাবি করলেন। রে ভাই, যেখানে সারা বিশ্বের সকল এজেন্সি, আপনার কি মনে হচ্ছে যে এই কারণে যে আমাদের মনে পড়ে 1991 সালে যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় দল সরকার গঠন করে, তখনই ওই সময় শেখ হাসিনা বলেছিলেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং উনি বলেছিলেন যে একদিনের জন্য সুখে শান্তিতে থাকতে দেব না। এটাও তাই। আপনি কি সেটা মনে করছেন আগামী দিনে জামাত ইসলাম বিএনপিকে সুখে শান্তিতে থাকতে দেবেন? এখন থেকে তার প্রক্রিয়া শুরু করেছে। হ্যাঁ, শুরুই তো করেছে। এবং দেখলাম যে তারেক রহমান সাহেব শফিকুর রহমানের বাসায় গেলেন, নাহিদের বাসায় গেলেন। এটা ওনার সভ্যতা, ওনার শিষ্টাচার। উনি এটা চাচ্ছেন সভ্যতা না, রাজনীতিতে নতুন কিছু আসুক। এটা কি ওনার সভ্যতা না দুর্বলতা? না, এটা কোনো দুর্বলতা না, এটা ভদ্রতা। ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করে সে বোকা। আমার কথা শুনেন, তারেক রহমান লাস্ট 17 ইয়ার্স কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন। লন্ডনে ধরেন চেয়ার মেক্স এ ম্যান, এরকম একটা প্রবাদ আছে না? চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, পারফেক্ট, তাই না? ঘটনা হচ্ছে যে উনি তো লন্ডনের সমাজ ব্যবস্থার মধ্যেই বেড়ে উঠেছেন, মানে 17 বছর কাটিয়েছেন। এবং আমরা জানি যে ওখানে উনি ব্যাপক পড়াশোনা করেছেন, ওনার একটা বড় টিম ছিল। ধরেন কোনো পড়াশোনাই করেননি লন্ডনে, বাট ওই রাস্তায় তো হাঁটতে হয়েছে, ওই রেস্টুরেন্টে উনি কফি খেয়েছেন, ওই রাস্তায় হেঁটেছেন, ওই বাসে ট্রামে চড়েছেন। তো সেই জায়গার মানুষগুলোর পরিবেশ বা আচার আচরণ বা একজনের সাথে আরেকজনের যে ইন্টারাকশনটা কেমন হয় এটা দেখেছেন। তো সেই ধরনের একটা সংস্কৃতি তো ওনার মধ্যে আছে, এবং উনি একটা ম্যাচিউর এজে চলে আসছেন, উনি একটা পলিটিক্যাল পার্টির প্রধান, উনি এই সব কিছু মিলিয়ে তো ওনার একটা স্ট্র্যাটেজি আছে, পার্সোনাল স্ট্র্যাটেজি এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজি। সেই জায়গা থেকে উনি বারবার কিন্তু বলেছেন যে রিকনসিলিয়েশন। হ্যাঁ, রিকনসিলিয়েশনকে উনি বারবার কেন বলছেন আমরা হয়তো বুঝি না। রিকনসিলিয়েশন ছাড়া কিন্তু আসলে আমরা দাঁড়াতে পারবো না। আফটার 71 আমরা এই স্বাধীন একটা রাষ্ট্র পেলাম। আমাদের এই রাষ্ট্রে এত গন্ডগোল কেন জানেন? স্বাধীনতার পর আমরা জাতিরাষ্ট্র গঠন করতে পারিনি, রাষ্ট্র গঠন করেছি, আমরা জাতিরাষ্ট্র গঠন করতে পারিনি। এই জন্য জিয়া রহমান জাতীয়তাবাদের প্রবর্তন করেছেন, জাতীয়তাবাদের বীজ বপন করেছে। এখন ওনার রিকনসিলিয়েশনের যে কথাটা বলছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের কারণে না মানে করতে চাচ্ছেন এরকম কিছু না? আওয়ামী লীগ পুনর্বাসন না, আমি যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম, সমাজে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত ছিল, মধ্যবিত্ত হারিয়ে গেছে, এটা রিকনসিলিয়েশন করতে হবে না? আপনার মূলধারার নাগরিক সৃষ্টি করতে হবে না? নাগরিককে আমি যদি মধ্যবিত্ত হই, আমি আমার ব্যথার কথা বলতে পারবো। 16 বছরে কি কি হারিয়ে গেছে বাংলাদেশ সমাজ থেকে? আমাদের সমাজ থেকে সভ্যতা হারিয়ে গেছে। আমরা কাজ করি ভাত খাওয়ার জন্য,
আমরা অনেকেই চাকরি করে, জিজ্ঞেস করবেন আপনি একেবারে মিঠু ভাই রাস্তায় হাঁটতে হাঁটতে যে ভাই তুমি চাকরিটা না করলে কি হবে, ও এক বাক্যে বলবে না খেয়ে মরে যাব। কিন্তু আপনি প্লেটোর রিপাবলিক পড়েন, প্লেটো কি বলছে যে ডেমোক্রেসি স্প্রেড করে মধ্যবিত্ত শ্রেণীর উপরে, এবং এই মধ্যবিত্ত শ্রেণীর রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ধনিক শ্রেণী। ঠিক আছে, ধনিক শ্রেণী নিয়ন্ত্রণ করে, মধ্যবিত্ত রাজনীতি স্প্রেড করে, আর নিম্নবিত্ত মধ্যবিত্তে যুক্ত হয় ডেভেলপ করে করে। আর আমাদের লোক গত 16 বছরে হয়েছে কি, মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে গেছে, আর নিম্নবিত্ত হারিয়ে গেছে, প্রান্তিক হয়ে গেছে। ঠিক আছে, তার প্লেটোর 2000 বছর আগের তত্ত্ব এখন বাস্তবায়ন হবে, বা এটি সত্যের আপনার কেন মনে হলো যে এখান তো এখন চেঞ্জ হবে? হাসিনা তো সমাজ ব্যবস্থার অন্য একটা রেজিম তৈরি করেছেন, সমাজ ব্যবস্থাও চেঞ্জ করতে চেয়েছেন। আপনার দাদা জন্ম নিয়েছে 1820 সালে ধরে নিলাম, তা আজকেও তার নাম বলতে হবে কেন? আপনি ঐতিহ্যকে ধারণ করতে চাচ্ছেন। কিসের ঐতিহ্য? দাদা না থাকলে আপনি আসলেন কি করে? হ্যাঁ, তা আমাকে 2000 বছর আগে আপনি গণতন্ত্রের চেয়ে বেটার কোনো সিস্টেমে তো যেতে পারেননি এখনো, সো দ্যাট আপনি গণতন্ত্রের ওই সিস্টেমেই তো চলতে হবে। আমরা কি প্লেটোর গণতন্ত্র নিয়ে চলছি না? প্লেটোর গণতন্ত্র নিয়ে চলছি না, এটা পরিবেশ ব্রিটিশ গণতন্ত্র নিয়ে চলছি। আমরা কি প্লেটোর গণতন্ত্রের মধ্যে আছি না? গণতন্ত্রের সাথে তো মুক্তবাজার অর্থনীতি যুক্ত হয়েছে, সেই জন্য সেই কারণে এই সময় এসে তো গণতন্ত্রের আরো নতুন নতুন সংজ্ঞা আসতে পারে, নতুন নতুন ধর্ম আসতে পারে। আমি যে সাইদ খান ছিলাম, এই আজকের সাইদ খান, হাসিনা হয়তো সেরকম গণতন্ত্র উপহার দিতে সাইদ খান তো মানে ওই শেখ হাসিনা তো গণতন্ত্র দিতে চায়নি। শেখ হাসিনা চেয়েছে অ্যাবসলিউটিজম। অ্যাবসলিউটিজম ইজ ফ্যাসিজম, অ্যান্ড শি ওয়াজ ফাইনালি মাইক্রোফ্যাসিস্ট। আপনি একটা ভালো শব্দ উচ্চারণ করেছেন, মাইক্রোফ্যাসিস্ট। শেখ হাসিনা উনি দেশ থেকে চলে গেছেন এবং তার দলের বিপুল সমর্থক রয়ে গেছে, যে সমর্থকরা এবার আওয়ামী লীগের এই বিপুল সমর্থকরা কেউ ধানের শীষে, কেউ জামাত ইসলামে ভোট দিয়েছে বলে আমরা বিভিন্ন জায়গাতে খবর পেয়েছি, বিভিন্ন আসন ভিত্তিক। আপনি কি মনে করেন যে আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগ আবার প্রাসঙ্গিক ফিরে আসবে? আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, আমার কথা শোনেন। আওয়ামী লীগ তো এই নির্বাচনেও প্রাসঙ্গিক ছিল, এই নির্বাচনে প্রাসঙ্গিক ছিল না, হয়তো বলিনি, সেটা দলগতভাবে ছিল না, দলগতভাবে ছিল না, সাংগঠনিকভাবে ছিল না। আপনি যাদের কথা বললেন যে ভোটার্স বা সমর্থক যারা আছেন, তারা তো ভোট দিয়েছেন। আরে ভাই, তারা কি আওয়ামী লীগ হিসেবে ভোট দিয়েছেন? তারা নাগরিক না? নাগরিক তার নাগরিক অধিকার প্রয়োগ করবে, সে যাকে ইচ্ছা তাকে দিবে, এটাই তো নাগরিক, এটাই তো ডেমোক্রেটিক সিস্টেম। আমি দুঃখিত, একটি জিনিস শেষ করতে পারিনি। বিএনপি যে জনপ্রিয়তা নিয়ে এসেছে, এখানে তার রাজনৈতিক দলের নেতাকর্মীদের অ্যাক্টিভিটিস, তার প্রশাসন বা আমলাতন্ত্রের অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে তারেক রহমানের জনপ্রিয়তা বাড়বে কিনা। যদি জনপ্রিয়তা এই মানে 50%, অলমোস্ট 50% জনপ্রিয়তা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের সরকার গঠন হলো, আপনি স্বাভাবিক নিয়ম, মানে ক্ষমতার কিন্তু জনপ্রিয়তা হ্রাস পায়, পারদ নামতে থাকে। এটি কেন নামে? এমনি এমনি নামে, কর্মকাণ্ডে নামে। তো কর্মকাণ্ড, মনে করেন আমলাতন্ত্র, তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণে যদি ভালো কাজ করে জনপ্রিয়তা উপরের দিকে উঠবে, আর যদি ধীরে ধীরে খারাপ কাজ করে ধীরে ধীরে নামতে থাকবে। তো যেটুকু নামবে সেটুকু কই যাবে? পার্লামেন্টে একটি বিরোধী দল আছে, তারা এর সমালোচনা করবে, সমর্থন অটোমেটিক অন্যদিকে যাবে না? তো সেক্ষেত্রে একটা ভয় কিন্তু আছে। এখানে আমি একটা প্রশ্ন খুব ক্লিয়ার করে আপনি যদি বলেন যে যদি আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেয়, সেই ক্ষেত্রে এই কারণে দিতে পারে কিনা যে জামাতের যে উত্থান সেটা ঠেকানোর জন্য? না 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 না, জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগকে কেন সুযোগ দিতে হবে ভাই? বিএনপি নিজেই এই জায়গাটা দখল করে। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আরো 2-3টা, যেমন এনসিপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারা এবার জোটগতভাবে নির্বাচন করেছে। হয়তো তারাও সাংগঠনিক, বেশ 5 বছর সময় পাবে, তারাও সাংগঠনিকভাবে তারা আরো শক্তিশালী হবে। এনপিএ নামের 3% ভোট পেয়েছে, এনপিএ নামের একটি প্ল্যাটফর্ম, 6টা পেয়েছে। এরকম শুরুতেই এরকম তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে তারা জামাত ইসলামের সঙ্গে থাকার কারণেই তাদের এই বিজয় বলে অনেকে মনে করছে। তারা যদি স্বতন্ত্রভাবে একা নির্বাচন করত, হয়তো এর চেয়ে বেশিও তো পেতে পারতো, কারণ তাদের ঘিরে এক ধরনের প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তারা ভঙ্গ করেছে। যদিও তারা ছোট, তারা আবার এখান থেকে সংশোধন হবে। দেখেন, এনসিপির এখন মধ্যবর্তী একটি, মানে মধ্যম পন্থার একটি রাজনৈতিক শক্তি হয়ে উঠবার সুযোগ আছে, তারা যদি জামাতের এই কুসঙ্গ ছেড়ে দেয়। আমি কুসঙ্গ বললাম এই অর্থে যে জামাত তো রাজনৈতিক দল না, তারা একটা রেজিমেন্টেড দল, তারা গোষ্ঠীতন্ত্র করে। তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, গোষ্ঠীতন্ত্র, নির্দিষ্ট একটা গোষ্ঠী, একটা গণ্ডির মধ্য থেকে রাজনীতি করে। তারা কোনোদিন জনসভা করেনি, তারা আজীবন কর্মী সভা করে। তারা কিন্তু আজীবন কর্মী সভা করে, কোনোদিন জনসভা জামাত করেনি। হ্যাঁ, তো এবার তো করেছে, আমরা দেখেছি যে সরারদিতে বিশাল জনসমাবেশ, ওটাও কর্মী সভা। তাদের
জনগণ আসলে না জনসভা হবে। এবার কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন, জনগণের সঙ্গে তারা গণমুখী রাজনৈতিক দল হিসেবে এখনো দাঁড়ায়নি বা দাঁড়ায়নি। চেষ্টা করে নাই, চেষ্টাও তারা করে না, নাই। তাদের অর্গানোগ্রামে সুযোগও নেই, তাদের সুযোগ নেই। কারণ গঠনতন্ত্রে যেমন ইহুদি ধর্ম গ্রহণ করা যায় না, তেমন জামাত ইসলামও না, আপনি কেউ হঠাৎ আপনি করে চাইলেই তো সদস্য জামাত হতে করতে পারবেন না। করতে আপনার তো পারবেন না। 79টা বই পড়ে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তো তো সেই যে কারণে কিন্তু ব্যক্তি জামাত পড়াশোনা জানে ইসলামের না, সেই কারণে জামাত ইসলামের ভিত কিন্তু অনেক মজবুত এবং হয়েছে। জামাত কিন্তু এই নির্বাচনের পরে একটি কথা বলেছে যে এই সব ভোট, জামাত যত ভোট পেয়েছে সব ভোট তাদের না। কথাটা কিন্তু সঠিক, সব ভোট তাদের না, সব তো তাদের কর্মী না, কিছু কেনা ভোটও তো আছে। কেনা ভোটও আছে। তাছাড়া দেখা যাচ্ছে যে ধর্মের ভয় দেখিয়ে অনেক স্থানে, আমি যেটা জানি সাইদ খান, অনেক স্থানে আওয়ামী লীগের লোকজন তারা ওই তারাও জামাত মবের ইসলাম আতঙ্কে ভোট, গিয়ে আবার ভোট অনেক দিতে স্থানে বাধ্য আওয়ামী হয়েছে। লীগের যারা ভোটার তারা বিএনপিকে ভোট দেয়। সেটা হচ্ছে আঞ্চলিক রাজনীতির কারণে অনেক সময় দিয়েছে। বা এই যে ব্যক্তিগত আওয়ামী লীগ সম্পর্কের জায়গায় নিষিদ্ধ দিয়েছে। কার্যক্রম, নিষিদ্ধ একটি রাজনৈতিক দল, আপনার কি মনে হয় এই ভোটের মাধ্যমে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে? কোনো কিছু তো হারায় না। আওয়ামী লীগ হয়তো হারাবে না, হয়তো নিভু নিভু করে থেকে যাবে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ পরিবারের নেতৃত্বে আর আওয়ামী লীগ ফিরবার মিনিমাম কোনো সুযোগ নেই। হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো। তারেক রহমান সাহেব বলেছেন যে তার সন্তানরা যে রাজনীতি করতে চায় তাহলে করার সুযোগ হতেও পারে যদি জনগণ চায়। এখন জনগণ চায় কিনা, জনগণ ডিমান্ড করে কিনা, জনগণ যদি এই নতুন সরকারের কাছে বলে যে আমরা আওয়ামী লীগ চাই, তাহলে জনগণ মানে বাংলাদেশের প্রচলিত আইন আদালত মোকাবেলা করে তারা যে অপরাধ করেছে সেজন্য যদি তারা দুঃখ প্রকাশ করে, তারা রিকনসিলিয়েট হবে, তো দোষের কিছু নাই। বাট দায় তো স্বীকার করতে হবে। 1400 লাশের দায় কে নেবে? 1400 লাশের দায় তো কাউকে না কাউকে নিতে হবে। 71 সালে 30 লক্ষ লোক মানুষ মারা গেছে। সেই দায় আজও তো জামাত নেয়নি। সেই দায় জামাত এখনো গ্রহণ করেনি, ক্ষমাও চায় না, কিন্তু দায় কিন্তু জামাত রয়ে গেছে। চেয়েছে। তারা বলেছে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার মানে দে আর কনফিউজ, তারা ভুল করেছে কিনা তারা নিশ্চিত। ওই 71 সালের এত বড় অপরাধের পরে জামাত ইসলাম আবার রাজনীতিতে এসেছে এবং এখন এবারের নির্বাচনে একটা বড় ধরনের বিজয় অর্জন করেছে। জামাতের যে এই রাজনীতি করবে, জামাত ইসলামের ওই সময়ে পাকিস্তান বর্বর সেনাবাহিনীর হাতে এবং জামাত ইসলামের নির্দেশনায় যে সংখ্যক বাংলাদেশের মানুষ মারা 30 লক্ষ হোক আর যাই হোক, সেটা কিন্তু বিশাল সংখ্যা এবং তারা একটা ভূখণ্ডের স্বাধীনতার বিরোধিতা করেছে, একটা এই বিশাল জনগোষ্ঠীর মুক্তির আকাঙ্ক্ষাকে দমন করতে চেয়েছে। তারপরে তারা এদেশে আবার রাজনীতি করেছে এবং এবার বিপুল ভোটে প্রায় 68টা আসন পেয়েছে এবং সম্মিলিত হয়ে 77টা আসন পেয়েছে। এইটা যদি সম্ভব হয়, ঐতিহাসিক ভুলের খেসারত এটি। এইটা যদি সম্ভব হয়, 24 সালে 1400 বা 14,000 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে হাসিনা যে পাপ করেছে, হাসিনা পরবর্তী সময় বা হাসিনার বা তার নেতৃত্বের বাইরে যদি আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হইতে চায়, সেই ক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে দেখছেন? সেটা সম্ভব কিনা? আমার কথা শোনেন, দায় স্বীকার করে ক্ষমা চেয়ে, ধরেন হত্যা করবার পরে অলরেডি তো তিনি এই ব্যাপারে শাস্তিও পেয়ে গেছেন, মানে সাজা হয়ে গেছে, কিন্তু তিনি তো স্বীকার করেন না। স্বীকার করার বিষয়টা নেই। আপনি আরেকটা জিনিস দেখেন কতটা না, যিনি দণ্ডপ্রাপ্ত তার স্বীকার অস্বীকার আর কিছু যায় আসে না, তারপরেও তার অনুতপ্ত, সেটা তো রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিচারিক আদালতে কিন্তু উনি সাজাপ্রাপ্ত না, বিচারিক আদালতে থেকেও একজন অপরাধীকে সাজা দিয়েছে আওয়ামী লীগ। এই যে ইডিওলজি, এই যে ফ্যাসিস্ট ইডিওলজি, এই ইডিওলজি কি বলছে যে আমরা এই জায়গায় ভুল আছি? দেখেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আজ পর্যন্ত বলেছে যে এই যে শিশুদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে এটি ভুল ছিল? আওয়ামী লীগের কোনো লোক স্বীকার করেছে? অবশ্য মাঝে মাঝে অনলাইনে 2-1 লোক বলবার চেষ্টা করেন এটি ঠিক হয়নি, কিন্তু এটা যে ঠিক হয়নি বলছে, আরে ভাই ঠিক হয়নি, কিন্তু এটি কি ভুল কিনা সেটা বলেন, এটি অপরাধ কিনা সেটা বলেন, সেটি তো বলে না, ঝেড়ে কেসে বলতে হবে। দেখেন 54 বছরের একটা মানে বাংলাদেশ, যার বয়স 54 বছর, বা 54 না, 55 বছরের বাংলাদেশ, 55 বছরের বাংলাদেশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় এই ইফস অ্যান্ড বার্ডস অ্যান্ড সাম ডটস যুক্ত সেন্টেন্স এই জাতি আর নেবে না। হ্যাঁ, 71 সালের পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষার হার কত ছিল? 22%। আজকে কত? 26-এ এসে অলমোস্ট 72। তো অলমোস্ট 72। এর বাইরে যারা এই যুগে যারা পড়াশোনা জানে না, তারাও কিন্তু অনেক কিছু বোঝে। বিশ্বায়নের এই যুগে তারাও কিন্তু নানা কারণে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। বাংলাদেশের মানুষ যে পরিমাণ রাজনৈতিক সচেতন, পৃথিবীর অনেক দেশে এই কারণে এখানে কিন্তু 71-এর পরে ধামাচাপা দেওয়া গেলেও 26-এর পরে ধামাচাপা দেওয়া যাবে না। এবং আপনি যেটি বলছেন যে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর থ্রেট হচ্ছে এই যে সাম্প্রদায়িক রাজনীতি স্প্রেড করা, এটি ভয়ঙ্কর হুমকি বাংলাদেশের জন্য। এবং আপনি দেখেন যে নতুন সরকারের জন্য প্রথম দিন কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, জানেন? প্রথম দিনই চ্যালেঞ্জ আছে। প্রথম
ওথ নেওয়ার পরের চ্যালেঞ্জ কি জানেন? রমজানের প্রথম দিন। রমজানের প্রথম দিন, তারপরে জামাত ইসলাম তাদের রমজানের প্রথম দিন, এবং তারা জিনিসপত্রের দাম নিয়ে তারা কিন্তু মাঠে নামবার সুযোগ আছে। বিদ্যুতের ঘাটতি পূরণ করা বা বিদ্যুতের গ্যাসের নানান ধরনের ক্রাইসিস আছে, অর্থনীতি আমাদের ভঙ্গুর, নানান ধরনের ক্রাইসিস আছে। কিন্তু অ্যাজ এ পার্লামেন্টের অপোজিশন পার্টি প্রথম দিন কিন্তু এই সরকারের বিরুদ্ধে নেমে যাবে। তার অলরেডি তারা নানানভাবে কথা আমি মনে করি সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ সাইদ খান। সেটা বড় চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু দেখেন বিএনপি কি আজকে ক্ষমতায়? বিএনপির রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় আজকে 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 তো এখনো পর্যন্ত ক্ষমতায় না। সে ক্ষমতা গ্রহণ করলো, কিন্তু এর আগে 7 দিন তো ক্ষমতায় ছিল না। 7 দিনের কর্মফলই তো 8ম দিনে গড়াবে। তো 8ম দিন গিয়ে যদি সরকারের সমালোচনা শুরু হয়ে যায়, জিনিসপত্রের দাম কম বা দাম বেশি, এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না, এই যে পলিটিক্যাল গেম থেকে আমাদের বেরোতে হবে। দেখেন বিএনপি কিভাবে মোকাবেলা করবে, বিএনপির কোনো প্ল্যানিং আছে কিনা আপনি এটা দায়িত্ব না মিন্টু ভাই। শোনেন, আমরা সব সময় সরকারের উপরে দায় চাপাই। নাগরিক হিসেবে আপনার আমার দায়িত্ব আছে না? দায় আছে আমাদের। নতুন সরকারকে অবশ্যই সময় দিতে হবে। আমার আর একটা প্রশ্ন, বিরোধী দল মানে কিন্তু সবসময় মিছিল করবে, বিষয়টা এরকম না। বিরোধী দল যৌক্তিক সমালোচনা করবে পার্লামেন্টে, তারাও কিন্তু ছায়া সরকার। সরকার সফল হতে হলে ছায়া সরকারকেও কিন্তু সহযোগিতা করতে হয়, আবার যৌক্তিক সমালোচনাও করতে হয়। নাগরিকের জায়গা থেকে নাগরিক যেমনি ক্রিটিক করবে, তেমনি নাগরিক দায়িত্বও পালন করা উচিত। আমরা তো কালকেই বলতে পারি যে তারেক রহমান আপনি জবাব দেন, গ্যাস পাই না কেন, বিদ্যুৎ চলে যায় কেন? তো তারেক রহমান কি বাড়ি থেকে বানায় নিয়ে যাবে সরকার গঠন করার আগে, যে সরকার গঠন করলাম, হাড়িতে এবং ব্যাগে করে কিছু কিছু জিনিস নিয়ে যাই? এটা সম্ভব? তাকে তো কিছুটা সময় দিতে হবে। সেই সময়টা দেবার পরে, এবং তার যদি ওই যে বললাম না ফেন্স, বেড়াটা যদি ঠিকভাবে রাখতে পারে, তারেক রহমানের সামনে জনগণের নন্দিত নেতা হবার বা নন্দিত নায়ক হবার সুযোগ, অবারিত সুযোগ রয়েছে। আবার শেখ হাসিনার পরিণতি সেটি আমরা প্রত্যাশা করি না। কারণ আজকের এই বাংলাদেশ সৃষ্টির জন্য আপনি তৌহিদুল ইসলাম মিন্টু, আপনার ত্যাগ আছে। হয়তো আপনার ত্যাগ কেউ দেখেনি, আমারও ত্যাগ আছে, যারা দেখছেন তাদেরও ত্যাগ আছে। গোটা জাতির ত্যাগের বিনিময় কিন্তু আমরা সেই প্রত্যাশা করি, সুসময়ে ফিরেছি। সুতরাং আমরা এই গণতন্ত্রের যে উত্তরণ যে এবং জনগণের অন্তর্ভুক্তি যে বিষয়টা শুরু হলো, আমরা চাই যে আগামী 5 বছর এগিয়ে যাক, আরো সমৃদ্ধ হোক, নিয়মিতভাবে, এবং আরেকটা জিনিস স্বাভাবিক ভোট প্রক্রিয়া যেন চলমান থাকে। বাংলাদেশের রাজনীতিতে হাসিনার বড় একটা পাপ আমি মনে করি, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ, যার মাধ্যমে গণতন্ত্রের পতন হয়েছে এবং বাংলাদেশ ফ্যাসিস্টে আক্রান্ত। আজকে যেমন তারেক রহমান কিছু করতে না পারলেও, তারেক রহমানের ক্যাবিনেট যদি কিছু করতে নাও পারে, তাও যদি মনে করেন উনি জনগণের সামনে এসে বলে যে আমার তো এইটা পরিকল্পনা ছিল, আমি এটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার অর্থনৈতিক ভঙ্গুরতার কারণে বা সামর্থ্যের কারণে আমি এটা করতে পারছি না। আপনারা দেখেন, নাগরিকের প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিককে। তারেক রহমানের ইতিমধ্যে বিভিন্ন আমরা মিটিংগুলো দেখেছি, ওনার প্রবণতা এবং ওনার লক্ষ্য যা বোঝা যায়, উনি জনগণের কাছ থেকে উনি শাসক না হয়ে সেবক হওয়ার মতো মানসিকতা আছে, এবং মানুষ কিন্তু এই জন্য ব্যাপকভাবে তার প্রতি প্রত্যাশী। তার ব্যাপারে আরেকটা জিনিস কি মিন্টু ভাই, যাকে বেশি ভালোবাসি সেই কিন্তু বেশি ঘৃণিত হয়। তারেক রহমানকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা, আবার এই প্রত্যাশা ভঙ্গ হয়ে গেল তো হতাশাও জন্ম। বাংলাদেশ আর কতবার পতন দেখতে চায়? বাংলাদেশ 73 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপরে আমরা দেখলাম 25 জানুয়ারি 1975 একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হলো। মানে ওই ভূমি আমরা দেখলাম যে 15 আগস্টের পরিণতি দেখলাম। আমরা দেখলাম যে শেখ হাসিনা, আমরা 90 তো পরিণতি দেখলাম, এরশাদের পতন দেখলাম 90। আমরা দেখলাম যে 8 সালে হাসিনার উত্থান এবং 24 সালে পালিয়ে যাওয়া। হ্যাঁ, এই পরিণতি দেখলাম বাংলাদেশে 54 বছর বয়সে। 828 বছর পরে বাংলাদেশের কোন শাসক, পৃথিবীর কোন শাসক পেছনের দরজা দিয়ে লক্ষণ সেনের মতন পালিয়ে গেছে। আমাদের ইতিহাস ছিল না, সেই ইতিহাস তৈরি করলেন। এটা শুধু উনি একা পালিয়ে গেছেন না, ওনার সঙ্গে 300 এমপি, মন্ত্রী এবং খতিব সহ অসংখ্য বিভিন্ন জেলা পর্যায়ের সভাপতি, সেক্রেটারি আওয়ামী লীগের, তারাও পালিয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের গণমাধ্যমের জন্য লজ্জাস্কর, আমাদের জন্য কষ্ট হয়, অপমান বোধ হয়, আমাদের অনেক সাংবাদিকও পালিয়ে তারা অলিগার্কি শ্রেণী যারা ছিল, অলিগার্কি শ্রেণী মানে স্তুতিকারক কিছু, তারা অলিগার্ক না, তারা যে অর্থবিত্তে অনেকে ফুলে ফেপে উঠছে বিষয়টা এরকম না, স্তুতিকারক ছিল। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সাংবাদিকদের প্রশ্নে এখনো এই প্রশ্নটা আবার সামনে আসছে যে তারেক রহমান আসার পরে
সাংবাদিকদের এক ধরনের স্থাবক সাংবাদিকদের আবির্ভাব ঘটেছে এই প্রচারণা সামাজিক যোগাযোগ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন, এবং আপনার কাছে আমাদের একটা দাবি, আমরা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দিবেন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেটাই বলতে চাই, আমরা প্রশ্ন করব, আমরা শক্ত প্রশ্ন করব, আপনি সহজ উত্তর আমরা দিবেন। প্রশ্ন করতে যে বলবো না আপনি কিছু মনে করবেন না তো, না, এই জন্য আমাদের বলা না, প্রশ্ন করলে তো মনে করবেন, মনে করলেও আপনি উত্তর আমি দিবেন, মনে করবেন জেনে আমি প্রশ্নটা না করতে মনে চাই। করলেও আপনি উত্তর দিবেন। এবং আপনি যদি এই প্রশ্নটাকে ভয় পান তাহলে আপনি আস্তে আস্তে বাংলাদেশে না না, তিনি প্রশ্নে ভয় পাক, ভয় পেয়ে না, মানে উনি ভয় পান, কিন্তু সাংবাদিক যেন ভয় না পায় না, প্রশ্ন না, না, করতে। আমার কথা সাংবাদিক হচ্ছে তো যে ভয় পাবেন, আমি সাংবাদিকতার বাইরেও বলছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নকে ভয় পান, কিন্তু কোনো নাগরিক যেন ভয় না পায়, নির্ভয়ে যেন নাগরিক অধিকার, মৌলিক মানবিক নাগরিক অধিকার, নাগরিকের বিষয়টা বলছেন। এখন আমরা দেখছি গত পরশুদিন একটা প্রশ্ন উত্তর পর্বে একজন সাংবাদিক প্রশ্ন করতে যে বলেছেন যে আপনি অভয় দেন, এই যে ভীতি ঢুকে গেছে। আমি প্রশ্নটা উত্থাপন করলাম না, এটি হচ্ছে কি মানে এইটা কেন, এই যে বিষয়টা এরকম কেন আসলো যে উনার মধ্যে এই প্রবণতা বা এই ভয় জেগে উঠলো কেন, যে যদি অভয় দেন, কোন কনফারেন্সে কোন সাংবাদিক কেন এই প্রশ্ন করবে যে যদি অভয় দেন তাহলে একটা প্রশ্ন করি? সাংবাদিক গেছেই তো প্রশ্ন করার জন্য, তাহলে উনি অভয়টা চাইলেন না? কেন? না মিন্টু ভাই, এটা যদি স্বভাব বদলাতে একটু সময় লাগে। ধন্যবাদ সাইদ খান। আমি বুঝছি দীর্ঘকালের স্বভাব তো, তবে বদলাবে। যেমন তারেক রহমান তো বলেছেন আমাকে মাননীয় বলতে হবে না, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি আমরা যেন নির্ভয়ে প্রশ্ন করতে পারি, এবং আপনার প্রশ্নের উত্তর যেন আমাদেরকে শান্তি দেয়। ধন্যবাদ সাইদ খান। আমরা আর একটু অন্য আলোচনায় যাই। আমরা দেখছি যে হ্যাঁ ভোট জয়ী হয়েছে জুলাই চার্টার অনুসারে, তাহলে মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। এখানে বিএনপির অনেক বিষয় অনাপত্তি ছিল, এখন হ্যাঁ ভোট জয়ী হয়েছে এবং বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 মেজরিটি, 2/3 ভোটে বিজয়ী পার্লামেন্টে গেছে এবং সরকার গঠন করেছে। তাহলে এখন এই হ্যাঁ ভোট জয়ী হওয়ার কারণে কি সম্পূর্ণ যে জুলাই চার্টারে যে বিষয়গুলো ছিল, সাংবিধানিক পদ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক এমপি নির্বাচন উচ্চকক্ষে, সেগুলো মানতে বিএনপি বাধ্য কেন? অনেক জায়গায় বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছে। একেবারেই বাধ্য না মিন্টু ভাই, একেবারেই বাধ্য না। এটি বাধ্য হতো যদি 199 আসন পেত। হ্যাঁ, বাধ্য না, একেবারেই সাংবিধানিক ব্যাখ্যা দিন। 199 আর 151। সংসদ কিন্তু সার্বভৌম, সংসদের চেয়ে শক্তিশালী কিচ্ছু নাই। এই যে সংবিধান সংস্কার কমিশন, তাহলে কি গণভোটের সঙ্গে সংসদের সংঘর্ষ তৈরি হচ্ছে? না না না, গণভোটকেও তো লেজিটিমাইজ করতে হবে। গণভোটটাও তো জনগণের কাছ থেকে, না, গণভোটকেও তো এই পার্লামেন্টকে লেজিটিমাইজ করতে হবে। এই পার্লামেন্ট যদি গণভোটকে লেজিটিমেসি না দেয় তাও তো লেজিটিমেসি পাবে না, কারণ এটা সংসদ সার্বভৌম। সংসদ যা সিদ্ধান্ত দেবে সেটা মানতে বাধ্য। তার মানে গণভোটের যে হ্যাঁ না ভোটের যে রায়টা, সেটা যদি পার্লামেন্ট মনে করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি, তাহলে এই হ্যাঁ ভোটটাকে নাও মানতে পারে, মানতে সে বাধ্য না। তবে বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বলেছেনই তো যে জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি তো জুলাই চার্টার বাস্তবায়নের জন্যই, তাই না? সো দ্যাট যেই জায়গায় তার নোট অফ ডিসেন্ট আছে সেই জায়গাগুলোতে তিনি আপত্তি তুলতে পারেন, কারণ ওনার অ্যাবসলিউট মেজরিটি আছে। সব জায়গায় নোট অফ ডিসেন্ট দেখা যাচ্ছে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা দেওয়া আছে সাংবিধানিক পদে নিয়োগের জন্য। এক্ষেত্রে সেটা তো বিএনপির যে 31 দফা সংস্কার প্রস্তাব, রাষ্ট্র কাঠামো সংস্কারের যে 31 দফা প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনায় পরিষ্কার আছে। আর ইনফ্যাক্ট এই যে জুলাই চার্টারে যা দিয়েছে তা বিএনপি কিন্তু 4-5 বছর ধরে প্রচার এমনিই করছে। তারা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে তারা 4-5 বছর ধরে এগুলোই মানুষের কাছে প্রচার করছে, এবং এই ইলেকশনে কিন্তু বিএনপির ম্যানিফেস্টো বলে ওই 31 দফার ইলাবোরেট ভার্সনটাই ছিল, আলাদা কিছু দেয়নি। সুতরাং আমি মনে করি যে বিএনপি কি 31 দফা বেশিভাবে মানে ব্যাপকভাবে প্রচার করতে পেরেছে মানুষের মধ্যে, এটা গেছে কিনা? বিএনপির 31 দফা সাধারণ মানুষ জানে। আমার তো মনে হয় যে বিএনপির একজন সাধারণ নেতাও এই বিষয়টা সাধারণ মানুষ জানার দরকার নেই যে 300 জন পার্লামেন্টে গেছে না, 209 জন পার্লামেন্টে গেছেন, এই 209 জন জানলেই হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় যে ওনারা জানেন, সবাই ওনারা অবশ্যই জানেন, কারণ ওনারা দায়িত্ব। অনেকে এখন দেখি যে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা সম্পর্কে অনেক বিএনপি নেতাকর্মীর কোনো ধারণা নেই। সেটাই একটা সময় জানতো না, কিন্তু তারেক রহমান কিন্তু এই 5 চক্রটি করিয়ে ট্রেনিং দিয়েছেন নেতাদেরকে নানান পর্যায়ে। আমার কাছে মনে হয় 31 দফা তারা তো প্রচার করেছে, কর্মীরা গ্রামে গঞ্জে হাটে মাঠে
ঘাটে নানান জায়গায় প্রচার করেছে 31 দফা। 31 দফা জানে। আর বিএনপি যদি 31 দফার আলোকে রাষ্ট্র আসলেই চালায়, তাহলে অনেক দফাই রফা দফা হয়ে যাবে, অনেক দফারই রফা দফা হয়ে যাবে। ঠিক আছে? এবং এই 31 দফা আমি জানি না, এটা যদি তারেক রহমানের একক ব্রেন চাইল্ড হয়, সেই জায়গায় আমি অবশ্যই ওনাকে সাধুবাদ জানাই যে একেবারে সময়োপযোগী এবং আগামী 10-20 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে এই 31 দফা। সেটি বাস্তবায়ন করা গেলে আমার মনে হয় বাংলাদেশ স্বনির্ভর একটি অর্থনীতির দেশ হবে এবং আমাদের মধ্যে যে সামাজিক সম্প্রীতি, আমাদের পাহাড় থেকে সমতলের যে জাতিগত বৈষম্য, সবগুলো কেটে যাবে। এবং 1971 সালের পরে যেটি হয়নি, যে স্বাধীন বাংলাদেশে একটি জাতিরাষ্ট্র গঠন করা, সে জাতিরাষ্ট্র গঠন করতে পারবো এবং আমরা এগিয়ে যাব। সাঈদ খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চমৎকারভাবে অনেকগুলো বিষয় বিশ্লেষণ করেছেন। বিএনপির রাজনীতির অনেকগুলো বিষয় এবং তারা সরকার গঠন করলে আগামী দিনে কেমন দেশ চালাবে সে বিষয়ে আপনি একটা নির্দেশনামূলক তত্ত্ব আপনি হাজির করলেন এবং আপনার প্রত্যাশাটাও এরকম যে বাংলাদেশ গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু করলো সেটা ভবিষ্যৎ দেশ নির্মাণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই প্রত্যাশা আমাদেরও রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা নিউজে আসার জন্য। এডিটর চয়েস আবারও আপনাকে আমরা দেখতে পাবো সেই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সাঈদ খানের সঙ্গে শুনলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন এবং অনেক চমৎকারভাবে কিছু রাজনৈতিক বিশ্লেষণ দিলেন, যেটা এই বাংলা নিউজের জন্য নতুন এবং বাংলাদেশের মানুষের জন্য নতুন মনে হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করে আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।